আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকের ক্লাসে আমরা 167 পৃষ্ঠার 5 নাম্বার সৃজনশীল এটা শিখব। গতদিন বলা হয়েছিল এটা দেখে আসতে। 167 পৃষ্ঠার সৃজনশীল 5। তো এখানে বলা আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ একটি বিন্দু হচ্ছে পি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে পি এ ও পিবি দুটি স্পর্শক ও কেন্দ্র বিশিষ্ট, এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের বহিস্থ বিন্দুর নাম হচ্ছে পি। বহিস্থ মানে কি, বৃত্তের উপরে না বাহিরে? বাহিরে। তাহলে পি হচ্ছে বৃত্তের বাহিরে একটা বিন্দু, অর্থাৎ বহিস্থ একটি বিন্দু। পি বিন্দু হতে বৃত্তে কয়টা স্পর্শক আছে? দুইটা। দুইটা, পি এ আর পিবি, দুইটা স্পর্শক। কি প্রমাণ করতে হবে? ও কিছু বলেনি এখানে। ক নাম্বার হচ্ছে উদ্দীপকের আলোকে চিত্র আঁকো। এই যে চিত্র আঁকলাম এবং সংক্ষিপ্ত বর্ণনাও দিয়ে দিবে যে চিত্রে কি কি দেওয়া আছে। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এবিসি বৃত্ত। বৃত্তের নাম দিতে পারো এবিসি একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, এবং বহিস্থ বিন্দু পি হতে বৃত্তে দুটি স্পর্শক হচ্ছে পি আর পিবি। ক নাম্বার চিত্র এবং সংক্ষিপ্ত বিবরণ দিলেই শেষ হয়ে যাবে ক নাম্বার। এরপরে খ নাম্বার, প্রমাণ করো যে পি এ ইকুয়াল টু পিবি। তার মানে প্রমাণ করতে হবে স্পর্শ বিন্দু হতে ওই বিন্দু, যেই বিন্দু থেকে স্পর্শকটা আঁকা হয়েছে, অর্থাৎ পি বিন্দু, যেটা পি বিন্দু হতে স্পর্শ বিন্দু দুইটার দূরত্ব সমান, এটা প্রমাণ করতে হবে। তো খ নাম্বারে গিয়ে আবার চিত্র আঁকবে, নতুন করে চিত্র, এভাবে চিত্র আঁকবে। আবার আঁকার পরে শুরু করবে একবার ফার্স্ট থেকে, যে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে পি আর পিবি দুটি স্পর্শক। প্রমাণ করতে হবে যে পি এ ইকুয়াল টু পিবি। প্রমাণ করতে হবে পি এ ইকুয়াল টু পিবি। অঙ্কন। এতক্ষণ আমরা যা কিছু বললাম তার মধ্যে কি ও এ, ও বি, ও পি এগুলোর কথা বলা আছে? এগুলোর কথা কি বলা আছে? নাই। তাহলে এগুলো তো ছাড়া আমরা প্রমাণ করতে পারবো না। এই জন্য অঙ্কনের মধ্যে অঙ্কনে কি করতে হবে, ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি যোগ করি। ও থেকে শুরু করে ও এ, ও বি, ও পি তিনটা যোগ করে দিতে হবে। তো একবারে যোগ করা অবস্থাতে চিত্র আছে। তোমরা ইচ্ছা করলে ক নাম্বারে যে চিত্রটা, সেই চিত্রে এগুলো যোগ ছাড়াই দিতে পারো, এবং যোগ ছাড়া দেওয়াটাই ওখানে ভালো হবে, কারণ ক নাম্বারে তো যোগ করার কথা আসেনি। খ নাম্বারে এগুলো যোগ করে দিবে। তাহলে ও এ, ও বি আর হচ্ছে ও পি যোগ করি। প্রমাণ। তো এটা প্রমাণের জন্য আমাদের উপপাদ্য নাম্বার 25 এইটা একটু লাগবে। তো 25 নিয়ে আমরা একটু কথা বলবো, তারপরে যদি কোনো কারণে 25টা আসে তাহলে 25 কিভাবে পারবে, তারপরে 26 করতেছি, এবং গ নাম্বারও যাব আমরা। 25 নাম্বার উপপাদ্যে কি বলা আছে কারো জানা আছে? বলতে পারবে কেউ? উপপাদ্য 25। বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বাহ, সুন্দর। বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। ওইটা আমরা একটু বুঝে আসি, কারণ মুখে মুখে আলোচনা বেশি, তোমরা রিভাইজ দিয়ে দিবে। এটা হচ্ছে পিটি একটা স্পর্শক পি বিন্দুতে, আর ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। যদি আমার চিত্র বাঁকা লাগছে একটু সোজা করে দিই। স্যার ডিম হয়ে গেছে তো।
আচ্ছা, ওটা ডিম হোক, সমস্যা নেই, এখন এটা আঁকার সময় নেই। আচ্ছা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি বিন্দুতে পিটি একটি কি? লম্ব। ও সরি, পিটি স্পর্শ। একটা স্পর্শক, পিটি একটা স্পর্শক। আর পিওটা কি? পিওটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তো কি দেখাতে হবে? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে স্পর্শকের উপরে, না স্পর্শকটা লম্ব। হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। তার মানে পিটিটা হচ্ছে লম্ব ওপির উপরে, পিটি ওপির উপরে লম্ব। তো এটা প্রমাণের জন্য একটু খেয়াল করো, 25 নম্বরে কি বলা আছে, যে পিটির উপরে যে কোনো একটা বিন্দু কিউ নেই, তাই না? পিটির উপরে যে কোনো একটা বিন্দু কিউ নেই, আর ও কিউ যোগ করি, এটা অঙ্কনের মধ্যে বলা আছে 25 নম্বরে। পিটির উপরে যে কোনো একটা বিন্দু নিলাম কিউ এবং ও কিউ যোগ করি। আচ্ছা, এখন স্পর্শক সম্পর্কে ধারণা থাকতে হবে, স্পর্শকটা আসলে কি? স্পর্শক একটা বৃত্তে কয়টা বিন্দুতে স্পর্শ করে বা ছেদ করে? বুঝতে পারলাম না স্যার একটা প্রশ্নটা। বিন্দুতে কয়টা? একটা। যদি কোনো সরলরেখা একটা বৃত্তের দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা কিন্তু স্পর্শক হয় না, সেটা হয় ছেদক। স্পর্শক এমন একটা সরলরেখা যেটা কোনো একটা বৃত্তের মাত্র এক বিন্দুতে স্পর্শ করে যায় বা ছেদ করে যায়, যেটাই বলো স্পর্শ করে গেছে মাত্র একটা বিন্দুতে, মানে পি বাদে এই বৃত্তে এই পিটি এর কোনো বিন্দুই এই বৃত্তের উপরে থাকবে না, থাকবে উপরেও থাকবে না। প্রশ্নটাই তো বুঝতে পারিনি আপনার। প্রশ্ন বুঝতে পারোনি? একটা স্পর্শক বৃত্তকে কয়টা বিন্দুতে স্পর্শ করে? একটা। একটা। তো এই প্রশ্ন তো করেছি আমি। প্রথমে বলেছেন, বুঝতে পারিনি। আচ্ছা, তো একটা স্পর্শক বৃত্তের মাত্র এক বিন্দুতে স্পর্শ করে যায়, আর কোন বিন্দু বৃত্তের ভিতরে যেতে পারবে না। না? তাহলে তো আমরা কিউ বিন্দু পিটির উপরে নিয়েছি, তাহলে আমরা জানি যে পিটি স্পর্শক পি বিন্দুতে, পিটি হচ্ছে পি বিন্দুতে একটা স্পর্শক বৃত্তের। তাহলে পি বিন্দু বাদে পিটি এর উপরে যত বিন্দু আছে তারা সবাই কোথায় থাকবে? বৃত্তের বাইরে। বাইরে একমাত্র পি বিন্দু বৃত্তের ওপরে আছে, বৃত্তের ভেতরে তো কেউ যেতেই পারবে না, তাহলে তো ছেদক হয়ে যাবে। একমাত্র একটা বিন্দু আছে বৃত্তের ওপরে, সেটা হচ্ছে পি, আর সবাই আছে বৃত্তের বাহিরে। তাহলে কিউ বিন্দু কোথায় আছে? বাইরে। বাহিরে, কারণ আমরা তো পি বৃত্তের বাদে বাহিরে। হ্যাঁ, পি বাদে অন্য একটা বিন্দু ধরেছে কিউ, তো কিউ বিন্দু বৃত্তের বাহিরে আছে। আচ্ছা, বৃত্তের বাহিরে যে আছে কেন্দ্র থেকে তার দূরত্ব বেশি, না বৃত্তের ওপরে যে আছে তার দূরত্ব বেশি? কার দূরত্ব বেশি? বাইরে যে আছে তার দূরত্ব। বাহিরে যে আছে, কারণ যে বাহিরে আছে তার তো যে ব্যাসার্ধ সমপরিমাণ আছে, আমার সাথে আরেকটু বাহিরের টুকু বেশি থাকবে, যোগ থাকবে, একটু বাইরে থাকলে একটু বেশি বেশি হবেই। তাহলে অতএব ওপি, এটা ও কিউ ওপির চেয়ে বড় না? জি স্যার। ও কিউ ওপির চেয়ে বড়, যেটাকে বলা হয় ও কিউ গ্রেটার দেন ওপি। ও কিউ গ্রেটার দেন ওপি, তার মানে ও কিউ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ওপির চেয়ে বড়। এবং এইটা কিউ বিন্দুকে আমরা যদি নড়াচড়া করাই, কিউ বিন্দুকে আমি পি এর কাছে নিয়ে আসি, দূরে নিয়ে যাই, যেখানেই নিয়ে যায় না কেন, পি বিন্দুতে না আসা পর্যন্ত, পি বাদে আমি যেখানেই পি কিউ বিন্দুতে নিয়ে যাই সব জায়গাতেই ও কিউ বড় না? জি স্যার। এটাকে বলা হয় যে পিটি এর উপরে কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্যই, পি বিন্দু বাদে পিটি এর উপরে কিউ বিন্দুর যে কোনো অবস্থান বলো বা সকল অবস্থানের জন্য এটা সত্য যে ও কিউ বড় ওপির চেয়ে। তাহলে বোঝা গেল যে ও বিন্দু হতে পিটি এর সবচেয়ে ন্যূনতম দূরত্বের নাম হচ্ছে ওপি। ও বিন্দু হতে বৃত্তের কেন্দ্র ও হতে পিটি স্পর্শকের সবচেয়ে ন্যূনতম দূরত্ব কোনটা? সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, সবচেয়ে ছোট দূরত্ব ওপি। ওপির থেকে আর কেউ ছোট হতে পারবে না, তুমি ডানে নিয়ে যাও আর বামে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও সর্বদা হচ্ছে ওপি সবচেয়ে ছোট। তাহলে যে সবচেয়ে ছোট সেই হয় লম্ব। কোন একটা বিন্দু হতে একটা সরলরেখার সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্বের নামই হচ্ছে লম্ব। লম্ব ছাড়া আর সবাই হয়ে যাবে অতিভুজ। অতিভুজ সবসময়
বড় হয়ে যাবে, এটা মাথায় রাখলে হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে ওপিটা পিটি ওপি এর উপর লম্ব, তাই না? এটা হচ্ছে উপপাদ্য 25 ছিল, তোমরা 25টা ভালো করে দেখবে, 25 নম্বর উপপাদ্য ভালো করে দেখবে। আমি হালকা একটু আলোচনা করলাম। তো সেই অনুসারে আমরা 26 নম্বরে চলে আসতেছি। আবার 26 নম্বরে প্রথমে ও এ, এটা কি ও এ না, ও এ না, ওপি। ওপি হচ্ছে স্পর্শক। হ্যালো, ওপি কি? ওপি হচ্ছে স্পর্শক। হ্যালো, কি? ওপি স্পর্শক। আর স্পর্শবিন্দু এবং ব্যাসার্ধকে ও এ। তাহলে নিয়ম অনুসারে কি হবে? নিয়ম অনুসারে ওপি হবে লম্ব কার উপরে? ও এর উপরে। একইভাবে ওপি না, ভুল স্যার হয়ে গেল, ওপি তো স্পর্শক না। পিএ পিএ। তাহলে পিএ লম্ব ও এ। তাহলে অনুরূপ ভাবে কি পাচ্ছি আমরা? পিবি লম্ব ওবি। পিবি লম্ব ওবি। তাহলে এই দুইটা কোণ কি কোণ হবে? অতএব কোণ ও এ পি সমান সমান কোণ ও বিপি, এই দুইটা কোণ হচ্ছে সমকোণ। এক সমকোণ। সমকোণ। আচ্ছা, এক সমকোণ, দুজনেই এক সমকোণ লম্ব হওয়ার কারণে। এখন এই যে দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজের নাম ত্রিভুজ ও এ পি ও ত্রিভুজ ও বিপি, দুজনই সমকোণী ত্রিভুজ। এই দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে? দুইজনারই অতিভুজ আছে। ওপি ইকুয়াল টু ওপি, এরা সাধারণ বাহু। আর ও ইকুয়াল টু, ওবি ইকুয়াল ও এ। আচ্ছা ও এটা উপরে লাগবে, আমরা তো ও এ ত্রিভুজ ও এপিটা আগে দিয়েছি। জি স্যার। ওবি ইকুয়াল টু ও ইকুয়াল টু ওবি, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ দুইটা কি সর্বসম? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্যের মাধ্যমে সর্বসম। বোঝা গেছে? তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? যেটা আমাদের দরকার, পি এ সমান সমান পিবি। পিবি। পি এ সমান সমান পিবি। এটা তো সবাই পারবে নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, এবার গ নাম্বারে আসো। গ নাম্বারে বলা আছে যে প্রমাণ দেখাও যে ওপি, এই যে ওপি রেখাংশ, এটা হচ্ছে এবি স্পর্শজায়ের লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণ করতে হবে। স্পর্শজা যেটা আছে এখানে, স্পর্শজা কে যে দুইটা বিন্দুতে এবি। স্পর্শ করেছে সেই দুইটা বিন্দুর যোগফলটা হবে স্পর্শজা। স্যার এবি ঠিক না স্যার? হ্যাঁ, এবি হচ্ছে স্পর্শজা। তো আমরা মনে করি স্পর্শজা এবি এটা ওপি কে এম বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা মনে করব। এবি হচ্ছে স্পর্শজা যেটা ওপি কে এম বিন্দুতে ছেদ করেছে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে হচ্ছে ওপি হচ্ছে এবি স্পর্শজার লম্ব সমদ্বিখণ্ডক। তো লম্ব সমদ্বিখণ্ডক এই কথার মধ্যে দুইটা কথা আছে। লম্ব একটা কথা, আবার সমদ্বিখণ্ডক আরেকটা কথা। লম্ব মানে হচ্ছে দেখাতে হবে ও এম অথবা ওপি এটা হচ্ছে এবির উপর লম্ব। আর সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এম আর বিএম সমান। এম আর বিএম সমান হলে এটা দুই ভাগে ভাগ করেছে, আর সমান না হলে দুই ভাগে ভাগ করেনি। আর লম্ব হচ্ছে সমকোণ থেকে আমরা লম্ব দেখাতে পারবো, তার মানে ও এম এ আর ও এম বি সমকোণ দেখাতে হবে। তো উপপাদ্য 17 করা আছে অনেকের আগে, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব এই জায়গায় সমদ্বিখণ্ডিত করে, ওটার মতো অনেকটা। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম। স্যার আরেকবার একটু ভালো করে বুঝিয়ে দেন।
না, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি কি লাগবে? লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে লম্ব এবং সমদ্বিখণ্ডক দুইটা প্রমাণ করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক তার মানে ওপি রেখাংশ এবি স্পর্শ জ্যা এর উপরে, স্পর্শ জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক। কয়টা কথা আছে এখানে? দুইটা কথা। লম্ব মানে তো লম্ব প্রমাণ করতে হবে, ওপিটা হচ্ছে এবির উপরে লম্ব। লম্ব মানে এই যে কোণ যেটা আছে ও এম এ আর ও এম বি, এই দুইটাকে সমকোণ প্রমাণ করতে পারলে লম্ব প্রমাণ হবে। আর সমদ্বিখণ্ডক প্রমাণের জন্য কি করতে হবে? এম আর বি এম কে সমান প্রমাণ করতে হবে, তাহলে সমদ্বিখণ্ডক হবে। ঠিক আছে, তো অঙ্কন কিছু করতে হবে না, শুধু মনে করার মধ্যেই বিষয় নির্বাচনের মধ্যে বলে দিবে যে এবি স্পর্শজা ওপি রেখাংশকে এম বিন্দু ছেদ করেছে, এটা মনে করি। প্রমাণ করতে হবে যে ওপি রেখাংশ এবি স্পর্শজা এর লম্ব সমদ্বিখণ্ডক। তো সরাসরি আমরা প্রমাণে চলে যাচ্ছি। তো আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে ও এম এ, এই যে ছোট ত্রিভুজ, এ পাশের নয়, ছোট ত্রিভুজ, আর ও এম বি এই ছোট ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। এই দুইটা ত্রিভুজকে কি প্রমাণ করব? সর্বসম। তো এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে আমাদের যা কিছু লাগবে সব নাই। এখানে ও এম আছে, ও এ আর এ বি আছে, এইটুকু আছে, কিন্তু কোনো কোণ নাই। তো আমরা যে এই কোণটা নিব, এই দুইটা কোণ সমান নিব। আগের মতো করে ত্রিভুজ ও এপি ও ত্রিভুজ ও বিপি, এই দুইটা সমকোণী ত্রিভুজে এরা স্যার আমি সমকোণী একটা ত্রিভুজ। কথা বলবো স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যদি লিখি যে খ হতে পাই যে কোণ এ ও এম ইকুয়াল টু কোণ বি ও এম, তাহলে হইবে না ক্ষয় স্যার? তো এখনো পাইনি, ওটা ক্ষয় তো আমরা লিখিনি। ক্ষয় কি লিখছিলাম? ও না স্যার। স্যার ওটা লেখা হয়নি বলেই তো আবার সর্বসমটা আরেকবার প্রমাণ করতে হবে। তাহলে এই দুই ত্রিভুজের মধ্যে সর্বসম প্রমাণ করতে সমকোণী ত্রিভুজ ধরলেও হবে, অথবা পি আর পিবি তো আমাদের আছে, তাই এমনি ত্রিভুজে লিখলেও হবে। তিন বাহু আমরা দেখাতে পারবো। এই দুই ত্রিভুজের মধ্যে কি আছে? ওপি ইকুয়াল টু ওপি, তারপরে আছে ও এ ইকুয়াল টু ওবি, তারপরে আছে হচ্ছে পি এ ইকুয়াল টু পিবি। এটা তো নাম্বারে, হ্যাঁ পি এ ইকুয়াল টু পিবি, দুইটা সবগুলো আছে। তাহলে অতএব ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও বিপি এর বাহু বাহু বাহুদের সর্বসম হয়ে গেল। এখান থেকে আমরা কি নিব? এখানে আমরা ওই কোণটা নিব, কোণ হচ্ছে এ ও পি ইকুয়াল টু কোণ বি ও পি। আচ্ছা, এটাকে একটু আমরা সংক্ষেপ করি। এ ও পি কে আমরা লিখতে পারি এ ও এম, আর বি ও পি কে লিখতে পারি বি ও এম। ঠিক আছে, স্যার এ এম 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 লিখলেন কেন? এ ও এম, যে এই দুই কোণ দরকার আমার, এই দুই কোণ। প্রথমে এ ও পি ছিল, এ ও পি ছিল, এম এর হিসাব আপাতত এখানে নাই, এম এর হিসাব এখন পরের ত্রিভুজে যাবে। এখন যখন ছোট ত্রিভুজে যাবো তখন এম এর হিসাব আসবে, এজন্য আমরা আগেই এ ও এম আর বি ও এম ছোট করে নিলাম। এইবার আসো ত্রিভুজ ও এম এ ও এম এবং এ ত্রিভুজ ও এম বি, এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে কি কি সমান আছে? এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে ও এ ইকুয়াল টু ও বি আছে, এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে ও এম ইকুয়াল টু ও এম আছে। এ এম আর এম বি এম টেম নাই, এম নাই, কোণ আছে, কোণ আছে এ ও এম ইকুয়াল টু কোণ বি ও এম। অতএব ত্রিভুজ ও বি এম ও এ সর্বসম ত্রিভুজ ও এম বি, এটা তোমার হচ্ছে বাহু কোণ বাহু। ও এম। তো এই যে ত্রিভুজ ও এম এ আর ও এম বি সর্বসম হলো, এখান থেকে এখন আমরা কি কি নিব? আমাদের যেহেতু প্রমাণ করতে হবে দুইটা, লম্ব আবার সমদ্বিখণ্ডক, তো সমদ্বিখণ্ডকটা আগে নিয়ে নি। অতএব এ এম ইকুয়াল টু এম ইকুয়াল টু বি এম, এটা একটা হলো, তার মানে সমদ্বিখণ্ডক।
এম ইকুয়াল টু বিএম হলো, এবং আরেকটা কি পাবো আমরা, কোণ ও এম এ ইকুয়াল টু কোণ ও এম বি। ও আচ্ছা, ও এম এ এবং ও এম বি এই দুইটা কেমন কোণ? এরা হচ্ছে রৈখিক রৈখিক সমান। যুগল। যুগল কোণ, এবং যুগল আমরা দুজনের পরিমাণ সমান পেয়েছি, সমান অতএব পেয়েছি। কোণ দুইটা সমকোণ। সুতরাং লম্ব এবং সমদ্বিখণ্ডক দুটাই কিন্তু পেয়ে গেলাম। এখানে আছে সমদ্বিখণ্ডক আর নিচে সমকোণ পাবো, মানে হচ্ছে লম্ব পাবো, অর্থাৎ নিচের লেখাটা উপপাদ্য 17-এর মতো লেখা হবে। তো তোমরা কি বুঝতে পারছো গ নাম্বার পারবে? ইনশাআল্লাহ। তো এই 5 নাম্বার সৃজনশীলটা ভালো করে করবে। এরপরে থাকে হচ্ছে 27 নাম্বার উপপাদ্য। এটাও খুবই সহজই আছে। দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে দেখাতে হবে স্পর্শবিন্দু এবং কেন্দ্রদ্বয় সমরেখ, মানে এক রেখার উপরে আছে। তো পরবর্তী ক্লাস, সামনের যে ক্লাস হবে সেই ক্লাসে ইনশাল্লাহ আমরা সম্পাদ্য করে দেখব। সম্পাদ্য 7 থেকে শুরু করে, না সম্পাদ্য 8 থেকে, 7 লাগবে না, সম্পাদ্য 8, 9, 10, 11 চারটে সম্পাদ্য ভালো করে পড়বে। সম্পাদ্য তোমরা দেখে আসো আগেই, তাহলে সুবিধা হবে। সম্পাদ্য 8, 9, 10, 11। 8 নাম্বারে এটারই অঙ্কন আছে, যে স্পর্শকারী অঙ্কন আছে। 9 নাম্বার পরিবৃত্ত, 10 নাম্বার অন্তবৃত্ত, 11 নাম্বার হচ্ছে বহির্বৃত্ত। এই 3 প্রকার বৃত্ত আছে, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ সামনে দিন। শেখা বলতে তো সব এগুলো হয়ে গেছে, রিভাইজ চলছে এখন ক্লাস। তো সেখান থেকে তোমাদের সম্পাদ্যের অঙ্কটা আসবে, জ্যামিতি। আর যেটা আমি করালাম গত ক্লাস এবং আজকের ক্লাস 23, 24, 25, 26, 27, সাথে যে অনুশীলনের 8.4-এর যেটা করালাম, এগুলো থেকে একটা প্রশ্ন আসবে। তো দুইটা গেল, আরেকটা আসবে তোমাদের সেই যে 14 নম্বর অধ্যায়ে 32, 33, 34, 35 করানো হয়েছিল, সেখান থেকে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সময় তো আরো আছে, তাহলে আমরা দুই একটা কাজ করতে পারি, সময় আর একটু আছে। এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো? না স্যার। না স্যার। যেহেতু সময় আছে, আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে সম্পাদ্য দুই একটা দেখতে পারি, তোমরা আগাতে পারবে। তাহলে দুইটা সম্পাদ্য এখনই দেখাই দিই। তো প্রথমে হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে একটা বৃত্ত দেওয়া থাকবে, আর বহিস্থ একটা বিন্দু থাকবে, আর কিছু কিন্তু থাকবে না। একটা বৃত্ত আর বহিস্থ বিন্দু থাকবে। তো কিভাবে এই বৃত্তের দুইটা স্পর্শক আঁকবে? তো সেক্ষেত্রে এই বৃত্তের কেন্দ্র আর পি দুইটা যোগ করে দেবে। এটা কিন্তু সম্পাদ্যের কথা বলছি। সম্পাদ্য মানে তো বুঝতে পারতেছো, একবারে অ্যাকুরেট সুন্দর করে হতে হবে। পি আর ও যোগ করে দেবে। যোগ করে দেওয়ার পরে পি আর ও এর মাঝখানের বিন্দু বের করতে পারো তোমরা, মধ্যবিন্দু। জি স্যার। কি করতে হয়? অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিতে হবে, অর্ধেকের একটু, দেহ উপরে একটা টান, নিচে একটা টান। হ্যাঁ, দিয়ে উপরে নিচে, এই পাশ থেকে আবার উপরে নিচে। তাহলে এই যে অর্ধেক হয়ে গেল, এই জায়গার নাম হচ্ছে এম। তো এটা যেহেতু একবার মাঝে আছে, তার কারণে পিএম আর হচ্ছে যে এম ও দুইটা সমান হবে মাঝে থাকার কারণে। এখন এম কে কেন্দ্র করে এমপি অথবা এমও যে কোনো একটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো আমরা। এই বৃত্তটা বড় হবে, এটা হচ্ছে আমাদের অঙ্কিত বৃত্ত। এই অঙ্কিত বৃত্তটা আগের যে বৃত্ত আছে সেই বৃত্তকে ছেদ করবে কোথায় কোথায়? এ আর বি বিন্দুতে A ছেদ আর B। করবে। তারপরে আমরা পি এ আর পিবি যোগ করে দেব, হয়ে যাবে উদ্দিষ্ট স্পর্শক। পি আর পিবি হচ্ছে দুইটা উদ্দিষ্ট স্পর্শক। তো এক্ষেত্রে বৃত্তের পরিমাপ দেওয়া থাকতে পারে,
যে খ নাম্বারে যে বৃত্ত আছে, খ নাম্বারে যে বৃত্ত আঁকা হয়েছে পরিবৃত্ত, সেই বৃত্তের মাপ নিয়ে করো, এরকম বলতে পারে। অথবা বলতে পারে যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকো, তারপরে তার বহিস্থ বিন্দু পি। তো যেটাই বলুক একটু ভালো করে খেয়াল করে সেভাবে আঁকবে। তো একটাই তোমরা আঁকো, আর বাদ বাকি 3টা আগামী দিন দেখাবো নাকি? আজকের সময় বেশি নাই, জি স্যার। আর 3টা আগামী দিন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সামনে নববর্ষ আসছে, 14 তারিখ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। রমজান আসছে শুভেচ্ছা। ঠিক না স্যার? হ্যাঁ, বুধবার। রমজান তো। রমজানও শুরু হচ্ছে একই দিনে। একদিক দিয়ে ভালো হয়েছে, নববর্ষের নববর্ষকে সামনে রেখে যে আমরা অন্যরকম কালচার যেটা আমরা পালন করি, সেটা যেন রমজানের কারণে আমরা মানে বেঁচে থাকতে পারি। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন আছে। বলো প্রশ্ন। স্যার, তারাবির নামাজ কত রাকাত পড়া উত্তম? তারাবির নামাজ কত রাকাত পড়া উত্তম? এক্ষেত্রে জি ইবনে স্যার। তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মতামতটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তোমাকে 1 নম্বর একটা কথা বলি, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে কিছু বিষয় স্পষ্ট থাকে যেগুলো নিয়ে কারো দ্বিমত পোষণ করা বা কোনো ইখতিলাফের কোনো সুযোগ নাই। আর কিছু বিষয় আছে যেগুলো গবেষণা ছাড়া বের করা কঠিন। তারাবির নামাজ এমন একটা বিষয় যেটা গবেষণা ছাড়া রাকাত সংখ্যা বের করা কঠিন। তো অনেকে গবেষণা করেছেন, আমি একজন গবেষকের কথা বলছি, আমি কিন্তু এখানে কিছুই না, আগে বলে দিচ্ছি আমি কিছুই না। আমি ইসলাম সম্পর্কে ওইভাবে তেমন কিছু জানি না, চেষ্টা করছি হালকা। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির যে মতামত, সেটা হচ্ছে উনি বলেছেন তারাবির রাকাত সংখ্যা নির্দিষ্ট করে দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেয়ে কম করা যাবে না, বেশি করা যাবে না। এই কথা যারা চিন্তা করে বা যারা বলে তারা ভুলের মধ্যে আছে। ইবনে তাইমিয়া মাজমাউল ফতোয়া। তো তিনি বলেছেন যে যেই এলাকার মধ্যে যেরকম অভ্যাস আছে বা যেরকম ক্ষমতা আছে সেভাবে যেন তারা পালন করে। তার মধ্যে এরকম বলেছে যে যদি কোনো এলাকায় সেই মানুষেরা অনেক লম্বা করে সুন্দর করে কেরাত পড়ে লম্বা করে নামাজ পড়তে পারে, লম্বা বুঝো, ধরো এক এক জি স্যার, রাকাত বড় বড় সূরা স্যার। তুমি আধা ঘন্টা করে পড়বে, এক রাকাতে পড়বে আধা ঘন্টা করে বা 15 মিনিট করে পড়বে। তো লম্বা করে যারা নামাজ পড়তে পারবে তারা যেন 8 রাকাত পড়ে। এটা ভালো হবে, কারণ হাদিসে এটার একটা ইঙ্গিত আছে আয়েশা তাআলা থেকে। যদি কোনো এলাকার লোক লম্বা করে নামাজ পড়তে না পারে, কারণ হাত পা মানে কি অবস্থা, অনেকের তো কি বলে জামাতের যেহেতু নামাজ, তো অনেকের সমর্থ না হতে পারে, সেক্ষেত্রে কি করবে, রাকাত সংখ্যা বাড়িয়ে দিয়ে লম্বাটা একটু কমায় দিবে। সেক্ষেত্রে 12 অথবা 20 রাকাত পড়া হতে পারে। 20 রাকাতের ব্যাপারে উনি বলেছেন যে এটা উম্মতের অনেক মানুষ অনেক আমল করে আসছে, অনেকে এটা আমল করে আসছে। তা 8কে অস্বীকার করেনি, 20কে অস্বীকার করেনি। এরপর বলেছে যদি আরো সামর্থ্য কম থাকে, যে না অত আরো আরো দুর্বল আমরা, তাহলে তারা যেন রাকাত সংখ্যা আরো বাড়িয়ে দেয়, 36 রাকাত পড়তে পারে। ইমাম মালিক রহমাতুল্লাহ রেওয়ায়ত আছে, আরেকটা রেওয়ায়তে 60 রাকাতের কথা আসছে। তো সর্বোপরি সবচেয়ে মেন কথা হচ্ছে যে তারাবির রাকাতের কোয়ালিটিটা যেন ঠিক থাকে, যে তুমি কতক্ষণ সময় ধরে কত সুন্দর করে পড়ছো, কোয়ালিটিটা যেন ঠিক থাকে। সেখানে 8 হোক, 20 হোক, 36 হোক, 60 হোক, এবং যে এলাকার লোক যেভাবে অভ্যস্ত সেখানে আর নতুন করে কিছু করার দরকার নাই। এইটা হচ্ছে আমার মতামত না, এটা কার মতামত দিলাম, ইবনে তাইমিয়া। নাম মনে রাখো, ইবনে তাইমিয়া, যাকে সবাই শ্রদ্ধা করে, সর্বমহলের সবাই যাকে শ্রদ্ধা করে, বিশাল বড় এক গবেষক ছিলেন ইবনে তাইমিয়া। শাইখুল হাদিস ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাব মজমাউল ফতোয়ার মধ্যে দিয়েছেন। তো আমি এটাকে পছন্দ করি, এটা খালি বললাম যে আমি এটাকে এই মতামতটাকে পছন্দ করি, এবং আমি নিজে যেখানে যেরকম থাকে সেরকমই পড়ি। 8-এর এলাকায় গেছিলাম যখন 8ও পড়েছি, 20ও পড়েছি। বেশিরভাগ সময় আমি 20 পড়ি, কারণ আমার যেখানে যেখানে থাকি সব জায়গাতে 20। তবে জি স্যার। অবশ্যই স্যার, যেন 36 সুন্দর করে, কখনো পড়ে পড়েছেন? যেন কোরআনের মর্যাদা রক্ষা করে সুন্দর করে যাতে পড়া হয়। তো ইনশাল্লাহ আমার নিয়ত আছে, এবার আমার এলাকাতে 20 টাকাতে হবে, খতম তারাবিও হবে। আমারই এক ভাগ্নে আছে এবং সাথে মুয়াজ্জিন আছে। তো আমার নিয়ত আছে আমি তাদের সাথে কোরআন সুন্দর করে খতম করব। দুজনকে, একজনকে বলেছি আমি যেন সুন্দর করে পড়বে আস্তে আস্তে করে। তারপরে বিভিন্ন চাপ থাকে, তো আল্লাহ তাআলা যেন একটু সহজ করে দেয়। তো বিষয়টা পরিষ্কার হয়েছে নাকি? বলো, কে বলছিলে জানো? জি স্যার। স্যার আমি ইয়াদ। হ্যাঁ, বিষয়টা পরিষ্কার হয়েছে, তবে এর চেয়ে বেশি বাড়াবাড়িতে আর যাওয়া ঠিক না। এর থেকে বেশি আর কোনোতে দরকার নাই।
হ্যাঁ, কেউ মনে করতে পারে আমাদের কাছে এটা বেশি Okay, sir. উত্তম, কেউ মনে করতে পারে ওটা বেশি উত্তম, ওই পর্যন্ত থাক শেষ। এখানে আর কোনো দরকার নাই। কোনো এলাকায় কম বেশি হতে পারে, এমনকি যেখানে 20 আছে সেখানেও কেউ কম পড়ে চলে আসতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। তো রোজা ফরজ, এটা আমরা রাখার চেষ্টা করি, আর তারাবির নামাজটা হচ্ছে সুন্নত। সে মানে সেটা অবশ্যই ফরজের চেয়ে কম মর্যাদাপূর্ণ, ফরজের মতো অবশ্যই না। তো ফরজ আমরা আগে পালন করার চেষ্টা করি, তারপরে সুন্নত। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। সামনের কাছে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।